নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্রিয়জিৎ চক্রবর্তী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। গত দুদিন আগে আমি পরিবহন সংস্থার কিছু দুর্নীতি নিয়ে আমি একটি বিষয়বস্তু সমস্ত ভিতরের যত দুর্নীতি আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি। ভিডিওটি অনেক বেশি মানুষের কাছে প্রচারে গেছে এবং প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটিকে প্রচুরভাবে মানুষের কাছে তুলে ধরার জন্য সকলকে আমি আমার ইউটিউবের চ্যানেল থেকে এবং আমার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিডিওটি যখন আমি তৈরি করেছিলাম, ভিডিওটি অনেকটাই বড় হয়েছে, অর্থাৎ 55 মিনিটের ভিডিও হয়েছে। তাতে অনেকেরই একটু ভিডিওটি পুরোপুরি দেখা হয়ে ওঠেনি। তো সেই কারণে ভিডিওর ভিতরে যত মূল বিষয়বস্তুগুলো রয়েছে সেটা হয়তো অনেকেরই সময় সাপেক্ষ ব্যাপারে তারা দেখে উঠতে পারেনি। তাই অনেক কমেন্টস করেছে আমাকে এবং অনেক ফোনও আমাকে করা হয়েছে যে ভিডিওটির মূল বিষয়বস্তুগুলো যদি শর্টে আরেকটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায় তাহলে সকলে আরও ভালো করে ভিডিওটিকে উপলব্ধি করতে পারবে এবং এই ভিডিওর যে মূল বিষয়বস্তুগুলো, এই পরিবহন দপ্তরের দুর্নীতির যে মূল বিষয়বস্তুগুলো, অর্থাৎ একটি পরিবহন সংস্থায় যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতিগুলোকে ভালো করে মানুষ আরও শর্টে তাড়াতাড়ি বুঝতে পারবে। তো সেই কারণেই এই ভিডিওটি আমার আরেকবার করা। তো আজকে আমি মেন বিষয়বস্তুগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই। তো প্রথমেই আমি বলি যে আমাদের পরিবহন সংস্থায় 3 ধরনের শ্রমিক যাদের সাথে চূড়ান্ত পরিমাণে দুর্নীতি হচ্ছে এবং চূড়ান্ত পরিমাণে তাদের উপর অত্যাচার হচ্ছে। সেটা হচ্ছে ড্রাইভার, কন্ডাক্টর এবং মেকানিক। অর্থাৎ এই 3জন শ্রমিকের সমন্বয়ে একটি বাস রুটে নামে এবং সেই বাসটি আর্থিক লাভ উন্নতির দিকে সংস্থাকে এগিয়ে নিয়ে চলে। এমত অবস্থায় আমাদের সংস্থার ড্রাইভার কন্ট্রাক্টরদের সাথে এই বর্তমান সরকার, মুখ্যমন্ত্রীর সরকার, রাজ্যের মাননীয়া প্রচণ্ডভাবে দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছেন এবং চূড়ান্তভাবে সংস্থার সাথে জড়িয়ে থাকা কর্মীদের আর্থিকভাবে তাদেরকে ক্ষতি করে যাচ্ছেন। তাদের সাংসারিক, তাদের জীবন সমস্ত কিছু দুর্বিষহ করে তুলেছেন এবং প্রত্যেককে এমন একটি ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন যেখান থেকে বেরিয়ে নতুন প্রজন্ম যারা ঢুকেছে বা এখনও যাদের কিছু করে ওঠার সম্ভব আছে আগামী দিনে, তারা আর কিছু এই সংস্থা থেকে বেরিয়ে গিয়ে কোথাও কিছু করতে পারবেন না। উনি মোটামুটি একটা সংস্থার কর্মীর পুরো কোমর ভেঙে দিয়েছেন। বলতে চাইছি আমি যে কর্মসংস্থানে এসে মানুষ দুটো জিনিসের উপর নির্ভরশীল থাকে। একটা হচ্ছে সেই সংস্থার শান্তি, সেই সংস্থার কাজ করে যে মানসিক শান্তি, আর দ্বিতীয় হচ্ছে সেই সংস্থায় কাজ করার পর তার যে পারিশ্রমিক। এই দুটোকেই এই সরকার একেবারে তলাল নিতে মিশিয়ে দিয়েছে। অর্থাৎ সমকাজে সমবেতন, যেটা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বলা হয়েছিল, বর্তমানে একটি ড্রাইভার কন্ট্রাক্টর, যেটা অন্যান্য স্টেটগুলোতে, ব্যাঙ্গালোর, আপনি দিল্লি বা অন্যান্য স্টেটগুলোতে যেখানে রাজ্য সরকারের গাড়ি চলছে, সেখানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 26,500 টাকা তাদের বেতন রাখা হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে সেইভাবেই কার্যকরিত হচ্ছে এবং সেইভাবেই স্টেটে সুন্দর করে বাস পরিচালনা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টকেও মানেন না, উনি কোনো কোর্টের নির্দেশ মানেন না, উনি এখানে এক প্রকার স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ সংস্থার যে বাসটি রুটে বের হয় সেই সংস্থার বাসটি 3জন ব্যক্তির উপর নির্ভর করে সংস্থার লাভ উন্নতিকে এগিয়ে নিয়ে চলে, সেটা ড্রাইভার, কন্ডাক্টর এবং মেকানিক। শুনলে অবাক হয়ে যাবেন, একই সংস্থায় কাজ করার পর একজন ড্রাইভার ডিপার্টমেন্ট কন্ট্রাকচুয়াল, আবার সেই ডিপার্টমেন্টেই কাজ করা ঠিকাদারি প্রথায় আরেকজন ড্রাইভার ভাই, তাদের মধ্যে সে এমন একটা বিস্তর পার্থক্য। শুনলে অবাক হয়ে যাবেন, সেই দুজন ড্রাইভার একই কাজ করছেন অথচ মায়নার বিস্তর ফারাক। যে ব্যক্তিটি ডিপার্টমেন্ট কন্ট্রাকচুয়ালের আন্ডারে কাজ করছেন, অর্থাৎ সরকারের সরাসরি অন্তর্ভুক্ত কন্ট্রাকচুয়ালে কাজ করছেন, তার মায়না তার একটা নির্দিষ্ট চাকরির লাইফ সার্ভিসের অনুযায়ী, অর্থাৎ সে 10 বছর বা 5 বছর ধরে যে কাজটা করছে তার জন্য তার একটা স্কেল বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ 20,000, 25,000। এটা গেল বছর জানুয়ারি মাস থেকে করা হয়েছে। তার আগে পর্যন্ত এই সংস্থায় এত বছর, অর্থাৎ 2014 সালের পর থেকে যে রিক্রুটমেন্ট
পলিসিটা চালু হয়েছিল তখন থেকে মায়না স্টার্টিং হয়েছিল 8,500 টাকা। ভাবতে পারছেন 2014 সালে 8,500 টাকায় নিযুক্তকরণ করা হয়, সেটা বাড়তে বাড়তে 8,500 থেকে 11,500, 11,500 থেকে এখন হচ্ছে 13,500-তে। বর্তমানে 13,500 থাকার পর হঠাৎ করে গেল বছর 2025 সালের জানুয়ারি মাসের দিকে নবান্ন থেকে ঘোষণা করা হয় ড্রাইভার কন্ট্রাকচুয়াল যত আছে ডিপার্টমেন্টের আন্ডারে তাদের মায়না বর্ধিতকরণ করা হবে। সেই সময় দাঁড়িয়ে পরিবহন সংস্থার ড্রাইভার যত ছিল ডিপার্টমেন্টের আন্ডারে তাদের ফাইলটা পাঠানো হয় এবং ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল ড্রাইভারদের মায়না 5 বছর 10 বছরের ভিত্তিতে যারা কাজ করছেন তাদের মায়না 20,000 এবং 25,000-এর স্কেলে রাখা হয়েছে। আবার সেই সংস্থাতেই যে ঠিকাদারি প্রথায় কাজ করছে তার মায়নাটার যে বর্ধিতকরণ করা হয়েছে সেটা শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 16,500 টাকা। সেটা সে 5 বছর বা 7 বছর বা 8 বছর যখন যেরকম সার্ভিস পিরিয়ড করুক না কেন, তার মায়নাটা 16,500 টাকায় রাখা হয়েছে। আবার নতুন করে ড্রাইভার যত নিয়োগ হচ্ছে তাদেরকে 16,500 টাকায় নেওয়া হচ্ছে। অদ্ভুত নিয়ম। একই সংস্থায় বিভিন্ন পরিকল্পনা, মাননীয় মুখ্যমন্ত্রীর ব্রেন থেকে এত সুন্দর পরিকল্পনা বের হয় যে শ্রমিককে কিভাবে শোষণ করা যায়। একই তো কলকারখানা সমস্ত কিছু শোষণ করে নিয়েছে, জমিগুলোকে বিক্রি করে নিয়েছে, নতুন কোনো কলকারখানা তৈরি হচ্ছে না। সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের নিজস্ব সংস্থা, একটি পরিবহন সংস্থা, সেই সংস্থার কর্মীদেরকে কিভাবে শোষণ করা হচ্ছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই সংস্থা ড্রাইভারের দুরকম স্কেল আপনাদেরকে বললাম মায়না দেওয়া আছে। এইবারে বলি কন্ট্রাক্টরদের বিষয়ে। এই সংস্থায় ঠিক একইভাবে ড্রাইভারের সাথে সাথে কন্ট্রাক্টর নিযুক্ত হয়েছিল, সেই কন্ট্রাক্টরদের মায়না ঠিক ওই একইভাবে 8,500 থেকে 11,500, 11,500 থেকে 13,500 বর্তমানে এসে দাঁড়িয়েছে। কিন্তু 2025 সালে ড্রাইভারের মায়নাটা বর্ধিতকরণ করা হলেও কন্ডাক্টরকে একই জায়গায় ফেলে রাখা হয়েছে, অর্থাৎ 13,500 টাকার মায়নাতেই তাদের কাজ করানো হচ্ছে। সেই 13,500 টাকার মায়নায় একইভাবে আবার ডিপার্টমেন্টের আন্ডারে থার্ড পার্টির অর্থাৎ ঠিকাদারি প্রথায় কাজ করা বহু সংখ্যক নিযুক্তকরণ করা হয়েছিল, তাদেরকেও ঠিক ওই 13,500 টাকার মায়নায় রাখা হয়েছে। এইভাবে সংস্থাটাকে একেবারে নিগড়ে তাদেরকে শোষণ করা হচ্ছে। এইবার ডিপার্টমেন্ট আর ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ থার্ড পার্টির আন্ডারে যে দু ধরনের শ্রমিক নিযুক্তকরণ করা হয়েছে অর্থাৎ ড্রাইভার এবং কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে বলি কিছু তাদের মধ্যে পার্থক্য রাখা হয়েছে তাদের ফেসিলিটির ওপরে। অর্থাৎ ডিপার্টমেন্ট কন্ট্রাকচুয়াল ড্রাইভার এবং কন্ডাক্টরদেরকে ডিপার্টমেন্ট নিজস্ব সিএল এবং মেডিকেল দেওয়া হয়, সেটা বছরে 12টা 14টা যাই হোক একটা লিমিটেশন দেওয়া হয়েছে। অথচ ওই সংস্থাতেই কাজ করা ঠিকাদারি প্রথায় যারা কাজ করছে কন্ডাক্টর ড্রাইভার, তাদেরকে কোনো সিএল কোনো মেডিকেল দেওয়া হয় না, অর্থাৎ তারা 13,500 টাকাতেই কাজ করছে কন্ডাক্টররা এবং ড্রাইভাররা 16,500 টাকায় কাজ করছে। সেই সংস্থায় কাজ করার পর তাদের নো ওয়ার্ক নো ফিস সিস্টেমে রাখা হয়েছে, অর্থাৎ আসলে সই করলে মায়না, না হলে তার কোনো মায়না নেই। 26 দিন কাজ করলে 26 দিনের পয়সা পাবে। তাতে দৈনিক হিসাব করলে আপনারা অবাক হয়ে যাবেন, যেখানে 448 টাকার রোজে কাজ করানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে একটি রাজমিস্ত্রি সেখানে দাঁড়িয়ে বর্তমানে 500 550 টাকা রোজ পায়। লেবার 500 থেকে 550 টাকা রোজ পায়। আবার সেইখানেই সেই রাজ্যেই একটি রাজমিস্ত্রির বর্তমান রোজ হচ্ছে 700 টাকা। তাহলে বুঝতে পারছেন ড্রাইভার কন্ট্রাক্টরদের পরিস্থিতি কোথায় রেখেছেন বর্তমান সরকার। অর্থাৎ একটা লেবার মিস্ত্রির থেকেও নিম্ন ক্যাটাগরিতে তাকে ফেলে রাখা হয়েছে যে তার এই স্কেলে সে পাবে। এটা কিন্তু শুধুমাত্র সরকারের স্বেচ্ছাচারিতা, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাটমানি খাওয়ার স্বেচ্ছাচারিতা। এই টাকাটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 26,500 টাকা পাওনার কথা। শুনলে অবাক হতে হয়, আজ পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডার তো দূরের কথা, এবং সুপ্রিম কোর্ট এমন অর্ডার দিয়ে রেখেছিল 10 বছর কাজ করলে একই সংস্থায় থাকা কোনো কর্মীর যদি তার সার্ভিস পিরিয়ডে কোনো রকম সমস্যা না থাকে তাহলে তাকে স্থায়ীকরণ করতে বাধ্য সরকার। কিন্তু ওই কথায় আছে, সুপ্রিম কোর্টের বক্তব্য মুখ্যমন্ত্রীর কানের একদিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ উনি বুড়ো আঙ্গুল দেখিয়ে দেন সব জায়গাতে। মনে করেন উনি রাজ্যের রাষ্ট্রপতি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি দেশের প্রধানমন্ত্রী, উনি নিজেই ভগবান। কয়েকদিন আগে আপনারা শুনে থাকবেন একটি ভিডিওতে উনি প্রচারে গিয়ে বলেছেন, দেখা যাচ্ছে সেখানে উনি বলছেন উনি অমর, উনি ভীষ্ম, ইচ্ছা মৃত্যু বরণার। অর্থাৎ ইচ্ছা মৃত্যুর মতন উনি এই রাজত্ব চালিয়ে যাবেন, আবার ইচ্ছা মৃত্যুতেই উনি এই রাজত্ব ত্যাগ করবেন, ওনাকে নাকি কেউ সরাতে পারবেন না।
ওনাকে কেউ হাঁটাতে পারবেন না। আবার উনি এটাও বলছেন আগামী দিনে উনি দিল্লিতে যাবেন এবং মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর স্বপ্ন উনি দেখে ফেলেছেন অলরেডি 5 বছর আগে। তো এই হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বেচ্ছাচারিতা পশ্চিমবঙ্গের সংস্থায় চলছে পরিবহন দপ্তরে, এবং শুধু পরিবহন দপ্তর নয়, এরকম বিভিন্ন দপ্তর, স্বাস্থ্য ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, আপনার পুলিশের সিভিকের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের স্কেলে এক একজন সিভিককে নিয়োগ করে রেখে দিয়েছে। তো এই হচ্ছে স্বেচ্ছাচারিতা ওনার চলছে, অর্থাৎ সমস্ত জায়গা থেকে কাটমানি ওনার কালীঘাটের অ্যাকাউন্টে ঢুকে যায়। এবার আসি এই সংস্থায় কাজ করা মেকানিকদের। শুনলে অবাক হয়ে যাবেন, একটি মেকানিক বর্তমানে কত টাকা মায়না পায় জানেন? শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। 5,500 থেকে 6,000 টাকার বেতন পায়। তারপরেও সেই মেকানিকগুলোকে কালি ঝালি মেখে একটি বাসের নিচে অত্যন্ত লাইফ রিস্ক নিয়ে কাজ করতে হয়, এবং সেই কাজ করার পর সারা দিন সে কাজ করে। কোনো 8 ঘন্টা 10 ঘন্টার মানে তার লিমিটেশন নেই, যখন কাজ আসবে তখন তাকে কাজ করতে হবে এবং কাজ চলে যাবে কন্টিনিউ। এবং বহু দূর দূরান্ত থেকে এসে তারা ডিপোর মধ্যে থেকে কাজ করেন, এবং সেই কাজ করার পর তাদের মাসিক মায়নাটা যখন টাইম মতো না পায়, তখন সেই শ্রমিকের মনোবল কি ঠিক থাকে? অবাক হয়ে যাবেন, সেই শ্রমিকের যে মায়নাটা দেওয়া হয় সেটাও কোনো কোনো মাসে 3 মাস পর একবার দেওয়া হচ্ছে, 2 মাস পর একবার দেওয়া হচ্ছে। এমনকি অফিসের মধ্যে যে সুইপারগুলো রয়েছে, সেই সুইপারের অবস্থা আরও শোচনীয়। যে সুইপারগুলো কাজ করেন, অনেক বয়োজ্যেষ্ঠ সিনিয়র লোকও আছেন, দেখলে কষ্ট লাগবে আপনাকে। তারা, আমরা যারা ড্রাইভার, কন্ডাক্টর বা সংস্থার সাথে জড়িত যেসব শ্রমিকরা আছি, যখন এই গাড়িগুলোকে নিয়ে বের করা হয়, তখন ওই সুইপার ভদ্রলোক বা যারা বয়স্ক সিনিয়র বা যত অল্প বয়সী ছেলেরা কাজ করেন, তাদেরকে বলা হয় একটু পরিষ্কার করে দিতে গাড়িটাকে ধুয়ে মুছে। তারা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। আমরা তাদেরকে যদি 10টা টাকা দিই তবেই সে একটু চা পানি খেতে পারবে, না হলে তার কপালে সেটাও জোটে না। অর্থাৎ সে খাবে কি করে? মাসের মায়না তো তার 5,500 থেকে 6,000 টাকা। সেই 5,500-6,000 টাকা তাও 2 মাস পর 3 মাস পর হাতে রেখে কোম্পানি দেয়। অর্থাৎ ঠিকাদারি প্রথায় চলছে সেই সব কোম্পানির আন্ডারে সিএসটিসি বা ডাব্লিউবিটিসির সমস্ত সংস্থায় নিযুক্তকরণ করে রেখেছে, এবং তাদের মায়নাগুলোকে এইভাবে আটকে রাখা হয়। তাহলে এবার ভাবুন, যে গাড়িটা রাস্তায় খারাপ হচ্ছে সেই গাড়িটা যখন ডিপুতে ঢোকে, এই মেকানিকগুলোর হাতেই সেই রিপেয়ারিং হয়, এবং তারা যখন বলে যে এই প্রবলেম আছে, এই গাড়িটাকে এই প্রবলেমের কারণে এটাকে রিপেয়ার করতে গেলে এই পার্টসটা দরকার, তখন সেই পার্টসটা পর্যন্ত সঠিকভাবে বাজার থেকে কেনা হয় না। পুরনো পার্টস, গাড়ির থেকে পড়ে থাকা পার্টসগুলোকে এনে লাগানো হয়, এবং সেটা 2 দিনের মধ্যে আবার খারাপ হয়ে যায়। অথচ সেই পার্টসটার কাজ করার জন্য, সেই কাজটা করার জন্য যে মেকানিকটা কাজ করে, তাকে সেই কাজের পর তার সেইখানে বিল তৈরি হয়, কিন্তু বিল কিন্তু ঠিক সরকারের ঘরে চলে যাচ্ছে এবং সেখান থেকে বিল পাস হয়ে যাচ্ছে। অর্থাৎ কাজ করার জন্য ঠিকাদার শ্রমিক সেই বিলটা পাস করিয়ে নিচ্ছে, এবং এভরিডে এই চলছে, এভরিডে এই সংস্থায় দুর্নীতি চলছে। বিল পাস হয়ে যাচ্ছে, অথচ নতুন পার্টসের কোনো বালাই নেই, নতুন পার্টস আসছে না। পুরনো কিছু গাড়ি যেগুলো পড়ে আছে ডিপুতে প্রচুর সংখ্যক গাড়ি, হাজার হাজার কোটি টাকার গাড়ি পড়ে আছে, সেই সব গাড়িগুলো থেকে পার্টসগুলো থেকে যেসব গাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই সব পার্টসগুলো কিনে লাগানো হচ্ছে। সেই পার্টসগুলো 2 দিন পরেই খারাপ হয়ে যাচ্ছে, আবার গাড়ি ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবহন সংস্থাটাকে একেবারে তলান্নিতে পাঠিয়ে দিয়েছে বর্তমান সরকার, যেটা আগে 34 বছরের সরকারের সময়ও এই ধরনের পরিস্থিতি একেবারে দেখা যায়নি, যে ঠিকাদারি প্রথায় এইরকমভাবে নিযুক্তকরণ হয়, এবং এইরকম পরিস্থিতিতে যখন মায়না পর্যন্ত এই দুর্নীতির পর্যায়ে চলে গেছে, সেখানে এখনো পর্যন্ত দাঁড়িয়ে কয়েক মাস আগেও নতুন নিযুক্তিকরণ করা হয়েছে, সেটাও অর্থের বিনিময়ে। শুনলে অবাক হয়ে যাবেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে প্রচুর কন্ডাক্টর নিয়োগ হয়, এবং সেই সব কন্ডাক্টরগুলো কোনো না কোনো এমএলএ বা এমপি কোটা থেকে নিযুক্তকরণ হচ্ছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা থেকে তারা আসছে, এবং তাদেরকে বলা হয়েছে থাকা খাওয়া ফ্রি, আগামী কয়েক মাসের মধ্যে পার্মানেন্ট হয়ে যাবে। এই প্রলোভন দেখিয়ে তাদেরকে পাঠানো হয়, এবং তাদেরকে একটা মাইনার স্কেল বলে দেওয়া হয়, এবং বলা হয় সরকারি দপ্তরে কাজে যাচ্ছ, আগামী দিনে পার্মানেন্ট হয়ে যাবে, চিন্তা নেই, এত টাকা দিতে হবে। সেটা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। আপনি আমি যদি মনে করি আমাদের ফ্যামিলির থেকে কোনো জেনারেশনকে সেই কাজে পাঠানো হবে বা উপযুক্ত চাকরির জন্য তাকে পাঠানো হবে, সহজে আপনি সেই চাকরিটি পাবেন না। অর্থাৎ এই চাকরি পেতে গেলেও আপনার পকেটে টাকা থাকতে হবে, এবং পার্টি ফান্ডে সেই টাকাটা দিলে তবে সেই টাকার ভাগ কিন্তু কালীঘাট পর্যন্ত পৌঁছায়, এটাও জানতে হবে। এটাও মাথায় রাখবেন, সেই টাকার ভাগটা কিন্তু সেই এমএলএ বা এমপি একা খায় না,
সেই টাকার ভাগ যখন সেই ক্যান্ডিডেটকে ডিপার্টমেন্টের কাছে পাঠানো হয় তার চিঠি দিয়ে, তখন চ্যানেল ওয়াইজ সমস্ত খবর চলে যাবে একদম টোটাল কালীঘাট পর্যন্ত, কত ছেলে নতুন করে নিযুক্তকরণ হচ্ছে, কতগুলো এমপ্লয়িকে নিযুক্তকরণ করা হচ্ছে, তার বেসিসে সেই কাটমানির পয়সা তাদের কাছে চলে যায়। এইভাবে বর্তমান সরকার নতুন নিযুক্তকরণ করা হচ্ছে, যখন এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়েও বর্তমান সরকার যে মূল্য সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে যে একজন সম কাজে সম বেতন পাওয়া কর্মীর বেতন হওয়া উচিত, সেই বেতন দিতে পারছে না, অর্থাৎ দিতে পারছে না দেওয়ার সদিচ্ছার অভাব। উনি এই বেতনের কাটমানিটা খাচ্ছেন, অর্থাৎ 26,500 টাকার পরিবর্তে 13,500 টাকায় কাজ করিয়ে নেওয়া কর্মীদের 448 টাকা রোজে, সেখানে দাঁড়িয়ে প্রায় 50% কাটমানি উনি খাচ্ছেন। এমনকি শুনলে অবাক হয়ে যাবেন, নবান্ন থেকে প্রত্যেক বছর ঘোষিত হওয়া মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের লোকেদের যে একটা ভাতা দেওয়া হয়, সেটা হচ্ছে দুর্গাপুজোয় হিন্দুদের একটা উৎসব ভাতা দেওয়া হয়, এবং মুসলমানদের ক্ষেত্রে তাদের ঈদ হচ্ছে একটা বড় উৎসব, সেই বড় মহোৎসবের ক্ষেত্রে তাদেরকে একটা ভাতা দেওয়া হয়, উৎসব ভাতা, যে তারা সেই টাকাটা নিয়ে বাড়িতে ফ্যামিলি বা আত্মীয় পরিজনদের কেনাকাটা, আত্মীয় আনন্দ ফুর্তি সমস্ত কিছু করতে পারবে। সেই ঘোষণা হওয়া নবান্নের যে টাকাটা, সেটা বর্তমান এই বছরে 7,400 টাকা। প্রত্যেক বছর কিছু না কিছু টাকা বাড়তে থাকে, গেল বছরেও সেটা 6,800 ছিল, এবছরে সেটা 7,400 হয়েছে। গেল বছরেও সেই 6,800 টাকার পরিবর্তে 6,000 টাকা কর্মীদেরকে দেওয়া হয়েছে এবং 800 টাকা কাটমানি খাওয়া হয়েছে। এইভাবে কয়েক হাজার কর্মীর 800 টাকা করে খেয়ে নেওয়া হয়েছে, এবং বর্তমানে 7,400 টাকা যেটা দেওয়া হয়েছে, নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে, সেই টাকাটার 6,000 টাকা নিয়ে 1,400 টাকার কাটমানি খাওয়া হচ্ছে। ভাবতে পারছেন, নবান্নের ঘোষণা হওয়া টাকা যেখানে অর্থ দপ্তর পাস করছে, সেই টাকাটার কাটমানি কে খাচ্ছে ডিপার্টমেন্টের? এই অর্থটা কার পকেটে যাচ্ছে? এই অর্থ কিন্তু কোনো সাধারণ ব্যক্তির নির্দেশে হচ্ছে না বা কোনো অফিসারের নির্দেশে হচ্ছে না। এই অর্থটা কিন্তু একটা পরিকল্পনা মাফিক একটা ইউনিটে কাজ হচ্ছে, একটা সরকারের নজরদারিতে কাজ হচ্ছে। অর্থাৎ আপনি এটা ভাববেন না যে ডিপার্টমেন্টের কোনো একজন অফিসার নির্দেশ দিচ্ছে এই টাকাটা কেটে তাদেরকে দেওয়া হোক, একদমই নয়। ডিপার্টমেন্টের কোনো অফিসারের ক্ষমতা নেই, সেটা যত লেভেলের হাই লেভেলের অফিসারই হোক, তার ক্ষমতা নেই যে একজন নবান্ন থেকে ঘোষণা হওয়া একটি টাকার পরিমাণকে কেটে কর্মীকে এই টাকাটা দেওয়া হোক। এই টাকাটার সম্পূর্ণ কাটমানির হিসেবটা হচ্ছে ওই কালীঘাটের নির্দেশেই। অর্থাৎ পাবলিককে দেখানো হচ্ছে একরকম, পাবলিককে বোঝানো হচ্ছে একরকম, সেই জায়গায় দাঁড়িয়ে যে নোটিশ দেওয়া হচ্ছে, যে টাকাটার বর্ধিতকরণ করা হয়েছে 6,800 থেকে 7,400, সেই টাকাটাও পাবলিসিটি করা হচ্ছে, এবং পাবলিসিটি করার পর তার কাটমানিটা কেটেও সেই কালীঘাটেই ব্যাক যাচ্ছে। এই হচ্ছে বর্তমান সরকারের রীতিনীতি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে, যে অর্ডারটা বেরিয়েছিল সেই অর্ডারটা আপনারা একবার দেখে নেবেন। আমি সেই অর্ডারটাও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে অর্ডারে লেখা ছিল কত টাকা, এবং সেই অর্ডারটার ভিত্তিতে ডিপার্টমেন্ট দিতে বাধ্য সেই টাকাটা। তাহলে ভাবুন তো, কার মাথায় এত ক্ষমতা আছে, কার কটা মাথা আছে যে সরাসরি এইভাবে কাটমানি খাওয়া যায়? মাইনার থেকে কাটমানি, বছরে আর্থিক ভাতা থেকে কাটমানি, এইরকমভাবে প্রত্যেকটি ভাবে সংস্থার সমস্ত নিচুতলার কর্মীদেরকে মানে একদম চিরতরে মেরে দেওয়ার একটা পরিকল্পনা সৃষ্টি হয়েছে। এবার আপনাদেরকে বলি, একটি সংস্থা যখন নির্ভর করে একটি কন্ডাক্টর ড্রাইভারের ওপর, সেই সংস্থাটির আয় উন্নতি তাদের উপর নির্ভর করে, সেই সংস্থার সমস্ত ভালো মন্দ তাদের উপর নির্ভর করে, অথচ তাদেরকেই যেভাবে মেরে ফেলা হচ্ছে, তাদেরকেই যেভাবে নিগড়ে নেওয়া হচ্ছে, সেই সংস্থার কিছু পার্মানেন্ট স্টাফ যারা রয়েছে, তারা যে মায়নাটা বসে বসে পেয়ে যাচ্ছে আজকে, সেটা কিন্তু এই সাধারণ বর্তমান পরিস্থিতিতে কাজ করে খাওয়া, খেটে খাওয়া লোকগুলো, যারা ড্রাইভার, কন্ডাক্টর, মেকানিক, তারা করে আনছে, অর্থ উপার্জন করে আনছে বলে সংস্থাটা চলছে, এবং সেই সংস্থায় বসে থাকা পার্মানেন্ট স্টাফেরা মায়না পাচ্ছে। এখন বিষয়টা হলো, এই সংস্থায় যারা কর্মচারী, ড্রাইভার, কন্ডাক্টর রয়েছে, তাদের বা মেকানিকের থেকে যে কাটমানিটা খাওয়া হচ্ছে, সেটাতেই শুধু সরকার থেমে থাকেনি। শুনলে অবাক হয়ে যাবেন, যখন একটি গাড়ি রাস্তায় বের হয়, তখন ড্রাইভার আর কন্ডাক্টর সেই গাড়িতে যখন ডিউটি করে, সেই গাড়িটি রাস্তাতে ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, সম্পূর্ণ দায়ভার সেই ড্রাইভার কন্ডাক্টরের উপরে থাকে। সরকার বা ডিপার্টমেন্ট কোনো রকম তার দায়ভার নেয় না। অর্থাৎ আপনারা সকলেই জানেন, রাজ্য সরকারের যত গাড়ি আমাদের কলকাতার মধ্যে চলছে, তার যে ভাড়া, নিম্নতম ভাড়া এবং সর্বোচ্চ ভাড়াটা
11 টাকা বা 13 টাকার মধ্যেই সীমাবদ্ধ। এখন এই ধরনের যত সিটি রুটের গাড়ি চলছে তাদের ক্ষেত্রেই আমি বলি, এটা সর্বত্র, শুধু সিটি রুট বলে নয়, লং রুট বলুন বা সিটিসি লং এ চলুক বা এসবিএসটিসি লং এ চলুক, যাই চলুক না, সব ক্ষেত্রে একই নিয়ম চলছে। যে স্বল্প পরিমাণ মায়নায় এই কর্মচারীগুলো কাজ করছে, তারা সর্বত্রই চেষ্টা করে তাদের সঠিক প্রচেষ্টার মাধ্যমে একটা সেলকে তুলে আনার, এবং এই কম ভাড়ায় অধিক পরিমাণে সেল আনার পর যে ইনসেন্টিভটা যাতে সে পেতে পারে বা আগামী দিনে যাতে সেই রুটে আবার গাড়িটা দেওয়া হয়, সেই প্রচেষ্টাই একটি ড্রাইভার কন্ডাক্টর সর্বত্রই করে। এখন বিষয় হলো, ভাবুন একটি প্রাইভেট বাস বা প্রাইভেট মালিকের বাস, এখন সবাই আপনারা জানেন প্রাইভেট মালিক বাসগুলোকে কি হারে ভাড়া বাড়িয়ে দিয়েছে। একটি বাসের ভাড়া মিনিমাম উঠলেই 12 টাকা 10 টাকা থেকে স্টার্টিং হয় এবং সর্বোচ্চ 30-35 টাকা পর্যন্ত কিছু কিছু দূরত্বগামী বাসগুলো রয়েছে যেগুলো সিটি রুটে চালানো হয়। তো সেই সব বাসগুলোর সাথে যখন ড্রাইভাররা পাল্লা দিয়ে রাস্তায় চলতে থাকে, অর্থাৎ প্রাইভেট বাসগুলো সর্বত্রই চেষ্টা করবে সেই কম ভাড়ায় সরকারি বাসগুলোতে যাতে প্যাসেঞ্জার না উঠতে পারে, তারা যাতে সেই প্যাসেঞ্জারটাকে ছিনিয়ে নিতে চায়, তখন সেই সরকারি বাসের ড্রাইভার বা কন্ডাক্টরও চেষ্টা করে সেই বাসের প্যাসেঞ্জার যেন তার সরকারি বাসটাকেই ধরতে পারে। তো এইরকম কিছু সময় দেখা যায় কিছু প্রাইভেট বাস যারা আছে তারা হয়তো বদমাইশি করে সেই গাড়িটি ধাক্কা দিয়ে বা সেই গাড়িটিকে বেনিয়মভাবে চালিয়ে সরকারি গাড়িতে কোনোভাবে একটা ড্যামারেজ তৈরি করা। তো সেই ড্যামারেজটি তৈরি হওয়ার পরে যখন ডিপার্টমেন্টের কাছে খবর দেওয়া হয় যে গাড়িটির কাঁচ ভেঙে গেছে বা গাড়িটির এমুক ক্ষতি হয়েছে অমুক ক্ষতি হয়েছে, ডিপার্টমেন্ট কি করে শুনলে অবাক হয়ে যাবেন। সেই গাড়িটার যে ড্রাইভার থাকে তাকে চরমভাবে পানিশমেন্ট দেওয়া হয়, অর্থাৎ তার সেই গাড়িটার কাঁচ ভাঙার ড্যামারেজ বাবদ প্রচুর পরিমাণ টাকা তাকে ক্ষতিপূরণ দিতে হয়। অর্থাৎ একটি লুকিং গ্লাস ভাঙলেও 150 টাকা দিতে হয়, আবার একটি গাড়ির কাঁচ ভেঙে গেলেও তাকে 30,000, 35,000, 10,000, 40,000, 20,000 যার কাছ থেকে যেরকম ভাবে আদায় করতে পারে। এখন ভাবুন তো, যে 13,500 টাকার মায়নায় বা 16,500 টাকার মায়নায় যে ড্রাইভার কাজ করছে বা 20,000 ও 25,000-এর মায়নায় যারা কাজ করছে, তাদের কাছ থেকে যদি একটি গাড়ির কাজের বাবদ এত টাকা ধার্য করা হয়, শুধু ধার্য করা হয়ই না, টাকাটা আদায় করা হয় এবং এই আদায়কৃত টাকার কোনো রসিদ দেওয়া হয় না, শুনলে অবাক হয়ে যাবেন। ডিপুতে ডিপুতে এই ধরনের নোংরামো চলছে এবং কলকাতার সর্বত্র সমস্ত ডিপার্টমেন্টের পরিবহন সংস্থায় এই নোংরামোটাই চলছে। সেটা সিএসটিসি হোক, সিটিসি হোক, ডাব্লিউবিটিসির আন্ডারে যত ডিপার্টমেন্ট আছে, সেটা নর্থ বেঙ্গল হতে পারে, সাউথ বেঙ্গল হতে পারে, সমস্ত জায়গাতে একই নিয়ম চলছে। যে টাকাটা ড্রাইভারের কাছ থেকে নেওয়া হয়, আপনার মতে কি বলা হয়? আপনি কি ভাববেন, এই টাকাটা যে ডিপার্টমেন্টের ঘরেই যাচ্ছে নাকি সেই টাকাটা কোনো ব্যক্তি বিশেষ তার পকেট ভরছে? অথচ গাড়িটার কিন্তু কাজ লেগে যায় 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে গাড়িটার কাজ লেগে যায়, কিন্তু টাকাটা সেই ড্রাইভারকে দিতে হয়। এই টাকাটার কোনো রসিদ দেওয়া হয় না, এই টাকাটা সম্পূর্ণ বেনামে অলিখিতভাবে পকেটে চলে যাচ্ছে এবং এর মধ্যে জড়িয়ে রয়েছে ডিপার্টমেন্টেরই কিছু অসাধু লোকজন। এই টাকাটা আজকে কার পকেটে যাচ্ছে, কে নিচ্ছে এই টাকাটা, এই প্রশ্ন কারোর করার ক্ষমতা নেই। শুধু তাই নয়, টাকাই শুধু নয়, যেদিনকেই এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় সেদিনকে সেই ড্রাইভারের ডিউটি পর্যন্ত স্টপ করে দেওয়া হয় এবং যতক্ষণ না টাকা আদায় করা হয় ততক্ষণ তাকে ডিউটি দেওয়া হয় না, অর্থাৎ নো ওয়ার্ক নো পে সিস্টেম এসে চলে যায়। তাহলে ভাবছেন সরকার যেরকম চলছে, সরকারের মধ্যে কিছু আধিকারিক যারা কাজ করছে এইসব দপ্তরে, তারা কিরকম ভাবে শোষণ রাজনীতি চালাচ্ছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এইভাবে এই সংস্থার ড্রাইভার কন্ডাক্টরদের এবং মেকানিকদেরকে শোষণ করা হচ্ছে। আবার একইভাবে এই ড্রাইভারই যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টে যদি তার ক্ষতি হয়ে যায়, তার জীবনহানি হয়, তাহলে ভাবতে পারছেন তার জন্য ডিপার্টমেন্ট বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না, তার হয়ে বিন্দুমাত্র কোনো সাহায্যের হাত পর্যন্ত বাড়িয়ে দেয় না, তার বিন্দুমাত্র খবর নেওয়ার প্রয়োজনটুকু মনে করে না ডিপার্টমেন্ট। অর্থাৎ সরকারি দপ্তরে কাজ করার ঠিকাদারি শ্রমিক হোক বা ডিপার্টমেন্ট কন্ট্রাকচুয়াল হোক, তার যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় অ্যাক্সিডেন্টে, তাহলে তার প্রতি দায়বদ্ধতা ডিপার্টমেন্ট নেয় না। এই সামান্য পরিমাণ মায়নায়
এরকম বহু কিছু ঘটনা ঘটেছে, শুনলে অবাক হয়ে যাবেন। এই ডিপার্টমেন্টেই হাওড়া ডিপো আন্ডারে একটি সামান্য মায়নায় চাকরি করতে আসা একটি গ্রামের ছেলে, অত্যন্ত ভালো খেলোয়াড়, সে ফুটবল খেলোয়াড়। ছেলেটির বয়স মাত্র 27 থেকে 28 বছর ছিল। প্রতিদিন ভোরবেলায় সে ট্রেনে করে হাওড়া ডিপুতে আসতো জয়েন করতে ডিউটি। কোনো একটি সকালবেলায় সে বাড়ি থেকে বেরোয় তার বাবা মার আশীর্বাদ নিয়ে, কিন্তু ফিরে আর আসা হয়নি। তার বাবা মাও তার শেষ সন্তানের কথাটাকেও শুনতে পায়নি বা মা ডাকটুকুও শুনতে পায়নি। এরকম বহু কাহিনী আছে। অর্থাৎ ছেলেটি ট্রেনে করে আসতে গিয়ে ট্রেন থেকে তাড়াহুড়োতে উঠতে গিয়ে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। অত্যন্ত দুঃখজনক ঘটনা। একটি সামান্য রোজগারে করা, চাকরি করা ছেলে এবং দক্ষ খেলোয়াড়, সে এইভাবেই তার জীবনটি চলে যায়। এই সরকার বা এই ডিপার্টমেন্ট তার বিষয়ে একটি মাত্র খোঁজ নেয়নি এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর মতন বিন্দুমাত্র মানসিকতা দেখায়নি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ঠিক একইভাবে একটি ড্রাইভার, শুনে থাকবেন, খবরের কাগজে এবং পেপারেও দেওয়া হয়েছিল এবং খবরের নিউজেও দেখানো হয়েছিল, গাড়ি চালাতে চালাতে পার্ক স্ট্রিটের কাছে তার গাড়ির যে ড্রাইভারের সাইডে যে দরজাটি থাকে যেখান থেকে সে ওঠানামা করে, ভুলবশত সেই দরজাটি খারাপ থাকার কারণে দরজাটির গেটটি কোনোভাবে লকটা খুলে যায় এবং ড্রাইভারটি গাড়িটি যখন টার্ন করতে যায় পার্ক স্ট্রিটের ওখান থেকে, তখন সে সেই টার্নিংয়ের মাথায় গাড়ি থেকে ছিটকে বেরিয়ে যায় গাড়িটা টার্ন করার সময় এবং অন স্পট পেছনের গাড়িতে সে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেই ড্রাইভার ডেড হয়ে যায়। এরকম একটি ফ্যামিলির পাশেও পর্যন্ত সরকার বিন্দুমাত্র দাঁড়ায়নি এবং সরকারের তরফ থেকে বা ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের কোনো বেনিফিট পর্যন্ত দেওয়া হয় না। অর্থাৎ ডিপার্টমেন্টের গাড়ি ভাঙলে সেই কর্মীকেই টাকা আদায় করবে, তার ডিউটি স্টপ হবে। শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে তাকে পর্যন্ত ডিপো ট্রান্সফারও করে দেওয়া হচ্ছে। আবার ওই ড্রাইভার বা কন্ডাক্টর যখন কোনো ইনসিডেন্ট অ্যাক্সিডেন্টে আহত হচ্ছে বা প্রাণহানি হচ্ছে, তার পারিবারিক দায়িত্বটাও পর্যন্ত ডিপার্টমেন্ট নেয় না বা ডিপার্টমেন্টের তরফ থেকে একটি ফোন করেও জিজ্ঞেস করা হয় না যে আগামী দিনে তাদের কি করে চলবে বা তাদের সন্তানেরা কি করে দুটো খাবার পাবে বা তারা কি করে পড়াশোনা চালাবে তাদের ফ্যামিলির বাচ্চাদেরকে। বর্তমান পরিস্থিতি এরকমই একটি জায়গায় চলে গেছে। তাই বন্ধুরা, আমি এই ভিডিওটি যতটা পারলাম শর্টে তৈরি করলাম এবং মূল কথাগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম। আমি আশা করি আপনারা এই ভিডিওটিকে সকলের মাধ্যমে ছড়িয়ে দিন এবং এই মূল কথাগুলো যাতে সকলে জানতে পারে এবং বর্তমান রাজ্য সরকার যে ধরনের রাজনীতিতে, যে ধরনের স্বেচ্ছাচারিতা করে চলেছে, একটি শোষণের রাজনীতি তৈরি হয়েছে। অবাক হতে হয়, এই সংস্থায় কাজ করতে জড়িয়ে থাকা এই ড্রাইভার, কন্ট্রাক্টর এবং মেকানিকগুলোকে সমস্ত রকম এমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করা হয়। অর্থাৎ এই স্বল্প পয়সায় মায়নায় চাকরি করা যত ড্রাইভার, কন্ট্রাক্টর বা মেকানিক রয়েছে, তাদেরকে করোনার পিরিয়ডে ব্যবহার করা হয়েছে। করোনা চলাকালীন দীর্ঘ সংকটের মুহূর্তে তাদেরকে ব্যবহার করা হয়েছে। আবার ভোটের সময় তাদেরকে ব্যবহার করা হচ্ছে। ভোটের সময় গাড়িগুলোকে তুলে নেওয়া হচ্ছে, ড্রাইভারদেরকে ডিউটি দিতে পাঠানো হচ্ছে। গঙ্গাসাগর মেলা আসলে ড্রাইভার, কন্ট্রাক্টরদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার কোনো দাঙ্গা মিছিল হলে সরকার গাড়ি বার করছে, তখন বেশি পরিমাণে গাড়ি সাপ্লাই দিচ্ছে, অথচ সাধারণ দিনগুলোতে পাবলিক গাড়ি পায় না। অথচ দাঙ্গা মিছিল বা কোনো ধর্মঘট হলেই, বিরোধী পার্টি যদি কোনো ধর্মঘট ডাকে, তাহলে সেই ক্ষেত্রে সরকারি সংস্থার গাড়িগুলোকে বেশি পরিমাণে নামানো হয়। এটা যদিও এই সরকারের পরিকল্পনা নয়, এটা সর্বত্র আগের সরকারেরও পরিকল্পনা। কারণ এটাই সিস্টেম, যে যখন রুলিং পার্টিতে থাকে সে চেষ্টা করবে যত সংখ্যক গাড়িটা বেশি রাস্তায় নামানো যায়। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন এখানেই যে যখন আমি সেই সিচুয়েশনে গাড়িগুলোকে বার করছি সেই ড্রাইভার, কন্ট্রাক্টরগুলোকে দিয়ে, তাহলে তার দায়িত্বটাও নেওয়ার সরকারের দায়িত্ব। যদি ওই সময় কোনো দুর্ঘটনাজনিত কারণে ড্রাইভারের যদি কোনো ক্ষতি হয়ে যায় বা কন্ট্রাক্টরের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই দাঙ্গা বা মিছিলে বা সেই ধর্মঘট সম্পূর্ণ এরিয়াতে, তাহলে ডিপার্টমেন্ট কি তার দায়িত্ব নেবে? কখনোই নয়। ডিপার্টমেন্ট বিন্দুমাত্র তাদের খোঁজটাও নেবে না। অর্থাৎ এইরকম পরিস্থিতিতে যখন একটি সংস্থার কর্মীদেরকে ব্যবহার করা হচ্ছে এই স্বল্প মায়নায় অবস্থায়,
তখন সেই সংস্থার কর্মীর প্রতি দায়িত্বটাও এই ডিপার্টমেন্টের নেওয়া উচিত এবং এই সরকারের নেওয়া উচিত। এটাই হওয়া উচিত একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট পরিকল্পনা। কিন্তু সেটা কোনোভাবেই হয়নি, আর হবেও না আগামী দিনে, যতদিন পর্যন্ত এই সরকার টিকে থাকবে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও এবং আগের ভিডিওতে পরিবহন ব্যবস্থার দুর্নীতির কথা সমস্ত কিছুই জানতে পেরেছেন এবং পরিবহন সংস্থায় জড়িয়ে থাকা ড্রাইভার, কন্ডাক্টর বা মেকানিকের ভবিষ্যৎ বা বর্তমান পরিস্থিতি সম্পর্কেও আপনারা জানতে পেরেছেন। তাদের সাথে আর্থিক দুর্নীতি কথাগুলো আপনারা শুনেছেন। এরপর পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট 3-তে আমি আপনাদের পরিবহন সংস্থার আরেকটি দুর্নীতির বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরব, অর্থাৎ বাস রুটে কেন নেই বা বাসগুলো কোথায় হারিয়ে গেছে। এই বিষয়টি সম্পর্কে সমস্ত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নেক্সট পার্টে। ধন্যবাদ।